আসসালামু আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমাদের যে আমাদের টপ 30 সিকিউ সিরিজের আজকে আমাদের হলো ভেক্টরের লেকচার। তো আমার আসলে লেকচারগুলা আপলোড করতে একটু বেশি কেন জানি সময় লাগতেছে। তো ইনশাআল্লাহ খুব দ্রুত বাকি সাবটাগুলো তোমরা পেয়ে যাবে। আমার টার্গেট হলো 13 তারিখের মধ্যে সবকিছু কমপ্লিট করিয়ে দেওয়া। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিব। ভেক্টরের চ্যাপ্টারটা আমরা মোটামুটি সবাই কম বেশি একটু হলো পড়ছিলাম। আমরা হয়তোবা যখন ইন্টার শুরু করছিলাম তখন একটু হলো ভেক্টর সম্বন্ধে আইডিয়া রাখতাম। তো ওই আইডিয়া থেকে আমরা আশা করি এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুব সহজ হবে, স্মুথলি আমরা এটা রান করতে পারবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি তোমার হলো যে দেখো আমরা মোটামুটি 3 টাইপের সিকিউ নিয়ে কথা বলবো। টপিক 1টা একেবারে বেসিক থাকবে, যেমন ধরো কোনো একটা ভেক্টরে আমরা অবস্থান ভেক্টরটা কিভাবে বের করতে পারি, তারপর হলো যে আমরা একক ভেক্টর কিভাবে বের করতে পারি, আমরা ডট গুণফল, তারপর ক্রস গুণফল, তারপর হলো যে লম্ব বিক্ষেপ, তারপর হলো যে আমাদের হলো যে লব্ধি একক মানে সব কিছু মিলিয়ে আমরা এক এক করে সবগুলো জিনিস বের করব। ঠিক আছে, সমান্তরাল লব্ধি একক ভেক্টর, তারপর হলো যে এবার প্রত্যেকটা জিনিস আমরা বের করব এবং পাশাপাশি আমরা যেই কাজটা করব যে এখান থেকে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রফল, তারপর হলো যে তোমার হলো যে ক্ষেত্রফল তো আমাদের কয়েক ধরনের থাকে। ধরো যে সামান্তরিকের ক্ষেত্রে ধরো দেওয়া আছে, তাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়, অথবা কর্ণ দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজের বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই হলো ওভারঅল প্রসেস, এটা হলো আমাদের টপিক 1। এই টাইপ থেকে এক ধরনের সিকিউ হয় আমরা দেখব। টপিক 2টা হলো নদী ও নৌকার ম্যাথ। এই ধরনের একটা টপিক থেকে একটা সিকিউ হতে পারে, মানে আমার তো এই দুই টাইপের মধ্যে একটা সিকিউ ম্যাক্সিমাম টাইমে হয়। এটা থেকে মাঝে মাঝে দিয়ে দেয় গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। তো এটা আমরা বেসিকটা বেশিক্ষণ লাগবে না, বেশি সময় লাগবে না, মেনলি এই দুটাতে আমাদের সময়টা একটু বেশি লাগবে। তো আমি এখান থেকে এই টপিক থেকে দুইটা, এই টপিক থেকে দুইটা, এই টপিক থেকে একটা, আমার 5টা সিকিউ রাখছি। আশা করি যে এই চ্যাপ্টারটা পুরোপুরি আমরা এই 3টা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে এগুলোর রিলেটেড ছোট ছোট প্রশ্ন সলভ করে 5টা সিকিউ সলভ করলে আর কিছু লাগবে না আমার। চলো আমরা শুরু করে দিই। প্রথম আমরা যেটা শুরু করব সেটা হলো যে আমাদের হলো যে ধরো একটা ভেক্টর আছে। আমরা কি প্রথম টপিক 1 নিয়ে আমরা কাজ শুরু করলাম। ঠিক আছে, টপিক 1 নিয়ে আমরা কাজ শুরু করলাম। ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর। তো এই ভেক্টরটা আমাদেরকে বললো যে তোমার হলো যে কি বলতেছে, এই ভেক্টরটার মান হলো যে ধরলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম একটা বলা আছে। ঠিক আছে, এখন এই ভেক্টরটা এরকম বলা আছে। এখন অনেক সময় কি করে আমাদেরকে অবস্থান ভেক্টর যখন বলে দেয়, ধরো এ বি এ বি এরকম যখন আমাকে ধরো এই একটা ভেক্টরের মান দেওয়া থাকে, বি একটা ভেক্টরের মান বলা থাকে, তখন বলে যে এই বি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করো, তখন আমরা বি ভেক্টর থেকে এই ভেক্টর বাদ দিয়ে অবস্থান ভেক্টরটা বের করতে পারি। কিন্তু ধরো এমন বলা থাকে যে ধরো এ হলো কি 1 2 3 এই বিন্দুগামী, তখন তোমাকে বলতেছে যে ধরো অবস্থান ভেক্টর নির্ণয় করতে। তখন তুমি এই অবস্থান ভেক্টরটা কিভাবে বের করবে, দেখো 1 - 0 i ক্যাপ প্লাস 2 - 0 j ক্যাপ প্লাস 3 - 0 k ক্যাপ। তার মানে কি তোমরা হলো যে যখন আমাদের অন্য আরেকটা ভেক্টরের কথা বলতেছে না, তখন আমরা মূল বিন্দু ধরে নিয়ে তখন আমরা এটার অবস্থান ভেক্টর বের করি। তখন আমরা এটাকে কি করি, ও এ লিখি। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এ থেকে আমরা মূল বিন্দুতে সেটা 0 i ক্যাপ 0 j ক্যাপ 0 k ক্যাপ আছে, সেটাকে আমরা এইভাবে বের করি। তার মানে কি ধরো তোমাকে অবস্থান ভেক্টর বের করার নিয়মটা কি, ধরো এ বি ভেক্টর অবস্থান ভেক্টর বললে তুমি বি ভেক্টর থেকে এই ভেক্টরটা বাদ দিবে, সেখান থেকে আমরা কি করতে পারি, অবস্থান ভেক্টরটা বের করতে পারি। এখন ভেক্টরগুলো বাদ দেওয়ার নিয়মটা কি, ধরো আমি এবার কি করলাম, আমি একটু এই সাইডে আসি। আমি ধরো এই একটা ভেক্টর নিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এরকম একটা ভেক্টর নিলাম। আরেকটা ভেক্টর নিলাম আমি বি ভেক্টরটা, সেটা নিলাম কি 1i ক্যাপ মানে শুধু i ক্যাপ প্লাস প্লাস j ক্যাপ আর প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এরকম একটা নিলাম। তখন এদেরকে বললো যে তোমার হলো যে যোগ করার জন্য এই ভেক্টর আর বি ভেক্টর, তখন আমরা কি করব, তাদেরকে 2 প্লাস 1 i ক্যাপ প্লাস 3 প্লাস 1 j ক্যাপ প্লাস 4 প্লাস 2k ক্যাপ এইভাবে আমরা যোগ করতে পারি। ঠিক তেমনি বিয়োগ করতে বললে আমরা কি করব, এ থেকে বি বিয়োগ করব, অবশ্যই যেটা আগে সেটা বিয়োগ করতে হবে। এইভাবে আমরা ভেক্টরের কি করতে পারি বলতে ভাইয়া, যোগ বিয়োগ করতে পারি। এখন দেখো, এখন ধরো কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করতে বললো যে তোমার এখান থেকে প্রশ্ন করলো কি, এইবার একটা প্রশ্ন লেখো, আমরা সবগুলো জিনিস একে করে ক্লিয়ার করে দিব যে এই ভেক্টরের মান নির্ণয় করো, এই ভেক্টরের মান নির্ণয়, এই ভেক্টরে কি বলছে মান নির্ণয়।
এখন মান নির্ণয় কিভাবে করবা, ঠিক আছে? ধরো এই ভেক্টর, এই যে এই ভেক্টরের মান নির্ণয় বলতে গেলে এই ভেক্টরকে তুমি কি করবা বলো তো ভাইয়া? এই যে মান নির্ণয় করার জন্য আমরা এই কাজটা করি, রুট ওভার কি বললাম যে তার কি বলতো আই এর সহগ যেটা হবে তার হোল স্কয়ার প্লাস জে এর সহগ যেটা হবে তার হোল স্কয়ার প্লাস কে এর সহগ যেটা হবে তার হোল স্কয়ার। তার মানে এটা করলে 16 আর 9 25 4 29, 29 হলো তোমার হলো এই ভেক্টরের মান, ঠিক আছে? এটা হলো কি আমার এই ভেক্টরের মান নির্ণয়। এখন ধরো অনেক সময় প্রশ্ন করা হয় যে এই ভেক্টরের একক ভেক্টর বের করতে, মানে এই ভেক্টরের তোমার হলো যে একক ভেক্টর বের করতে, এর একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর এটা কিভাবে করবে? দেখো একক ভেক্টর বের করার জন্য তুমি সেই ভেক্টরটাকে বসাবা এবং তার মান দিয়ে ভাগ করবা। কি বললাম? সেই ভেক্টরটাকে বসাবা, তার মান দিয়ে ভাগ করবা, তখন আমরা কি পেয়ে যাই? একক ভেক্টর পেয়ে যাই। যেমন ধরো এই ভেক্টরের একক ভেক্টর বলতে গেলে বোঝাচ্ছে যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাকে আমরা তার মান দিই কত পেয়েছিলাম? এই যে √2 ওকে। তার মানে আমরা এখান থেকে কয়েকটা জিনিস, অবস্থান ভেক্টর ক্লিয়ার হয়েছে, ভেক্টরের মান নির্ণয় ক্লিয়ার হয়েছে, আরেকটা হলো একক ভেক্টর ক্লিয়ার হয়েছে। আমরা ধাপে ধাপে দেখো আমাদের এখানের মধ্যে কি কি ছিল, এরপর আমরা আসবো কি, এরপর আমরা আসবো ডট গুণফলে। ডট গুণফলটা কি? তোমরা ধরো তোমাদেরকে বললো যে এ এবং বি এর ডট গুণফল নির্ণয় করতে, এ এবং বি এর ডট গুণফল লেখো। এ ও বি ভেক্টরের ডট গুণফল, ভেক্টরের ডট গুণফল কি হবে? ভেক্টরের ডট গুণফল সেটা কি হবে? দেখো সেটা হবে যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান হবে এ বি কস থিটা। কি হবে? এ বি কস থিটা। তার মানে হলো যে কোনো একটা দুইটা ভেক্টরকে তুমি যখন ডট গুণফল বের করবা তাদের মান দিয়ে আর তাদের ইয়া দিয়ে করলে তোমরা এরকম পেয়ে যাবা। এখন কথা হলো যে অনেক সময় আমরা কি করি, মানে এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা আসলে কিভাবে হয় বা কি হয় না হয়। আমি এটা এখন তোমাকে সংক্ষেপে এই আরো কয়েকটা উদাহরণ নিয়ে ভালো মতো ডট গুণফল ক্রস গুণফল প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। একটু রেল লাইনটা যাক, মানে ট্রেনটা যাক। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, একটু দাঁড়াও, আমি এটাকে একটু অফ করে দেই, কারণ হ্যাঁ হ্যাঁ ওকে ডান। শোনো আমরা যেখানে ছিলাম আর কি, সেটা হলো যে আমরা ভেক্টরের ডট গুণফল এ বি কস, এই যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তো আমাদেরকে এখান থেকে অনেক সময় বলা হয় যে ধরো এই যে দুইটা ভেক্টর আছে, এই তাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। কি প্রশ্ন করে? মধ্যবর্তী কোণ কত। এই যে মধ্যবর্তী কোণ করলেই কিন্তু আমাদের ডট গুণফলটা চলে আসে। তখন আমরা কিভাবে করবো একটু দেখো। আমরা কি করব দেখো, এখান থেকে আমি যদি কস থিটারকে এক সাইডে নিয়ে আসি তাহলে কি আসতেছে? এ ডট বি আর আসতেছে কি এ বি, তাই কিনা বলো তো ভাইয়া? এ বি। তো এ ডট বি মানে দুইটা ভেক্টরের ডট গুণফল করতে পারবা না। কেমন? যেমন ধরো এখানে আই আর আই এদের গুণ করলে এদের সহগটা 2 এবং 1 এর গুণ করলে 2 একে 2। যেমন ধরো আমি একটু করে দেই এটা, তুমি দেখো এটা যদি করি তাহলে কি আসতেছে? 2 গুণন 1 প্লাস প্লাস জে কে কি আছে? 3 গুণন 1, 3 গুণন 1 কে আছে? 4 গুণন 2 প্লাস 4 গুণন 2। আর এর মানটা কি আছে দেখো, এর মানটা একটু আগে বের করছিলাম √29, আর বি এর মানটা কত বের করছিলাম দেখো তো এখানে 4 5 6 √6। এই হলো আমার কি, এটা ক্যালকুলেশন করলে থিটার মানটা কজ ইনভার্স দিয়ে যেটা আসে সেটাই হলো আমার ডট গুণফল। তাহলে আমার এখানে যদি আমাকে বলা হয় যে ক্রস গুণফলের ইয়াটা কত, ক্রস গুণফল থেকে আমরা কি ধরো অ্যাঙ্গেলের মানটা বের করতে বললো, ঠিক আছে, এ এবং বি ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এ ক্রস বি ভেক্টর সমান সমান হবে কি এ বি সাইন থিটার। এ বি কি হবে? সাইন থিটার। তাহলে সাইন থিটারটা থাকতেছে কি বলো তো ভাইয়া? এই দুইটা ক্রস গুণফল। এখন ক্রস গুণফল কিভাবে করে এটা আমি একটু পরে দেখাবো, আর জাস্ট জেনে রাখা যে এই যে এরকম। তো ক্রস গুণফলটা আমরা কি করি? নির্ণায়কের মাধ্যমে করি। যেমন ধরো এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি। এ বি মানে কি? তাদের মান নির্ণয়। কিছু না থাকা মানে হলো যে তাদের মান নির্ণয় করা, আর এটা হলো কি ক্রস গুণফল। এখন কিভাবে করবা? ধরো এ ভেক্টর গুণন বি ভেক্টর, তাদের ক্রস গুণফল আমরা কিভাবে করব দেখো। এই ভেক্টরে এখানের মধ্যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটা করলাম। তারপরে আমার কি কাজ দেখো তো ভাইয়া, তারপরে আমার কাজটা কি? এই যে এখানের মধ্যে যে জিনিসটা থাকতেছে সেটা কি থাকতেছে দেখো, সেটা থাকতেছে কি তোমার হলো যে আই এর শকটা কত আছে 2, আর এখানে নিচে আছে 1, যে শকটা আছে 3, নিচে আছে 1, কে শকটা আছে 4 2। তো এইটা দিয়ে আমরা কি করতে পারি? আই ক্যাপ, ওই যে নির্ণায়কের ক্ষেত্রে আমি তোমাদেরকে নির্ণায়কের ক্লাসে করাইছিলাম 3 2 6, দেখো 3 এইটা আর এটা চলে গেছে, আর 4 একে 4। তারপর হলো যে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপটা কি হবে? এইটা আর এটা চলে যাবে, এগুলো তোমরা পারো। 4 - 4 প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ, কে ক্যাপটা কি হবে? এইটা আর এটা চলে যাবে, তাহলে থাকে কি 2 একে 2 -3। এই হলো আমার কি এ ক্রস
বি। তো এই যেটা আসবে আর এদের কি প্রত্যেকটা আলাদা আলাদা মান জানি, √29 আর √6, এটা বসাই দিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমার এখানে ডট গুণফল এবং ক্রস গুণফল, ডট গুণফলটা কি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আর ক্রস গুণফল কি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। ঠিক আছে, এইটুকু আমরা এবার আসবো আমরা লম্ব বিক্ষেপ। ঠিক আছে, বা আমরা এখানে বলতে গেলে যে অভিক্ষেপ বলতেছে এই ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপটা কত। ধরো প্রশ্ন কি করছে যে, ধরো প্রশ্ন করতেছে যে এই ভেক্টরের উপর উপর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ কত, লম্ব বিক্ষেপ কত। আর উল্টাও করতে পারে কি বি ভেক্টরের উপর, আগে এটা করি। ধরো এখানে সবসময় মনে রাখবা যে লম্ব বিক্ষেপের ক্ষেত্রে যার লম্ব বিক্ষেপ তার কস থিটার। এখন কার লম্ব বিক্ষেপ বলছে বলো তো ভাইয়া, বি এর লম্ব বিক্ষেপ, তার মানে কি হবে বলো তো ভাইয়া, বি কস থিটার। এখন দেখো এই বি কস থিটাটা কই থেকে, দেখো এ ইন্টু ডট বি ইকুয়াল টু কি জানি আমরা, এ বি কস থিটা। তাহলে বি কস থিটাটা যদি রেখে দেই তাহলে থাকতেছে কি, দেখো তো ভাইয়া এই যে দেখো এই ওই পাশে তো থাকতেছে এ ডট বি, আর নিচে থাকতেছে কি দেখো এই যে এই ভেক্টরটা, কারণ বি কস থিটা চলে গেলে শুধু থাকতেছে কি এ। তার মানে কি আমরা যার লম্ব বিক্ষেপ বলবে তার কস থিটা বলে তাদেরকে কি করব, ডট গুণফল করে যেটা মানে এটার রেখে যেটা থাকে সেটাকে ভাগ করে দিব তার মান দিয়ে, তাহলেই হয়ে যায়, তাই না বলতো ভাইয়া। তাহলে আমরা কি পেয়ে যাই বলতো ভাইয়া, এই ভেক্টরের লম্ব বিক্ষেপটা পেয়ে যাই, মানে এ বি ইকুয়াল টু কি এ ডট বি ডিভাইডেড বাই এ। আর যদি আমাকে বলতো যে বি ভেক্টরের উপর এ এর লম্ব বিক্ষেপ, যদি বলতো এ এর লম্ব বিক্ষেপ, তখন আমি কি বলতাম, তাহলে বলো তো ভাইয়া কার জন্য লম্ব বিক্ষেপটা হবে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, তার মানে এ কস থিটা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এ ডট বি, আরটা কি হবে বি, তাই কি না। এই তো এইটুকু হলো কি আমার লম্ব বিক্ষেপের কনসেপ্ট। এরপর দেখো আমার মোটামুটি ডট গুণফল গেছে, ক্রস গুণফল গেছে, অভিক্ষেপ গেছে, ভেক্টরের মান নির্ণয়। ভেক্টরের মান নির্ণয় তো আমি বললাম যে কোনো একটা ভেক্টরের মান নির্ণয় কীভাবে করা হয় এবং একক ভেক্টর কীভাবে বের করা হয়। এবার দেখো এরপরে যে টপিকটা ক্ষেত্রফল নির্ণয়। ধরো তোমাদেরকে সামন্তরিক একটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ধরো সামন্তরিক দেওয়া আছে। ঠিক আছে, সামন্তরিক দেওয়া আছে, এখানে আরো কয়েকটা জিনিস আছে সেগুলো আমরা একটা এক এক করে দেখাবো। আগে দেখো সামন্তরিক দেওয়া আছে, সামন্তরিকে ধরো এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর আছে, বলতেছে যে তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো সামন্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে রাখবা একটু দেখো, আমি আচ্ছা এটা আমি একটা কাজ করি, আমি একটা আলাদা পেজ নিয়ে ক্ষেত্রফলটা আলাদা করে দেখাই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলটা আলাদা করে দেখাই, কারণ অনেক সময় ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে। ধরলাম সামন্তরিকের ক্ষেত্রে যখন তাদের বাহুর মান দেওয়া থাকবে, কি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে বা বাহুর মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে সামন্তরিকের। কার জন্য এটা, সামন্তরিকের জন্য, ঠিক আছে, সামন্তরিকের বাহুর মান দেওয়া থাকলে, ঠিক আছে, দেখো ধাপে ধাপে সবে শেষ হয়ে যাবে। বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হবে, তাদের কি বলো তো ভাইয়া, এই যে দেখো তাদের হবে যে এ ভেক্টর বি ভেক্টর, মানে তাদের দুইটার আমরা কি করব, ক্রস গুণফল করে সেটার মানটাই হবে তাদের ক্ষেত্রফলের মান। যেমন ধরো এইখানের মধ্যে এই যে এই দুইটা ভেক্টর যদি হয় সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য, তাহলে তুমি আমাকে বলো এদের ক্রস গুণফলটা আমরা একটু আগে করলাম না, এই যে একটু আগে এখানে দেখাইলাম না, ক্রস গুণফলটা করে, সেই ক্রস গুণফলটা করে সেটার আমরা কি করব, যে মানটা আসতেছে সেটাকে আমরা কি করব, ওই যে মান নির্ণয় করব কিভাবে, এই যে রুটের মাধ্যমে মান নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, এরপরে আসো তোমরা, যদি সামন্তরিকের কর্ণ দেওয়া থাকে, সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে সেক্ষেত্রে মনে রাখবা যে জাস্ট কি বলতো ভাইয়া, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে জাস্ট একটা সামনে হাফ আসবে, একটা সামনে কি আসবে, হাফ এ ক্রস বি। ঠিক আছে, ভেক্টর। আর যদি ভাইয়া এমন দেওয়া থাকে যে ত্রিভুজের এবার আসো ত্রিভুজের বাহু দেওয়া থাকলে, বাহুর মান দেওয়া থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। বুঝতে পারছো, তার মানে মনে রাখবা যে সামান্তরিকের কর্ণ আর ত্রিভুজের বাহু একই, আর সামান্তরিকের বাহুর ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই টাইমে মানে তোমার যখনই হয় তখনই তোমাদের অনেক হলো যে কল ঢুকতে থাকে। ঠিক আছে, ওকে চলো আমরা এক এক করে দেখি। তো ঠিক আছে, তো একটা মিনিট আমি একটু কলটা ধরে তারপরে আমি তোমাদেরকে আবার কন্টিনিউ করতেছি।
ওকে, তাহলে এইটুকু আমরা হয়ে গেছে। এখন আমি যদি বলি যে তোমাদেরকে যে কথায় ছিলাম আর কি, যে আমি বলছিলাম না যে তোমার হলো যে এইখানের মধ্যে আরও কয়েকটা জিনিস বের করা যায়, সেটা হলো কি লব্ধি সমান্তরাল একক ভেক্টর অনেক সময় তোমাদেরকে চাইতে পারে, চায় না কিন্তু একেবারে যখন চাইবে সমান্তরাল একক ভেক্টর সেক্ষেত্রে কি হয়। এবং আরেকটা প্রশ্ন চাই কি লব্ধির লম্ব একক ভেক্টর, লব্ধির কি চাই লম্ব একক ভেক্টর, লব্ধির লম্ব একক ভেক্টর। তো এইখানের মধ্যে মনে রাখবা যে তোমার হলো যে যদি বলা হয় যে এ ও বি দুইটা ভেক্টর আছে তাদের লব্ধি সমান্তরাল একক ভেক্টর, তাদের ক্ষেত্রে কি করবা তুমি সবসময় মনে রাখবা যে সমান্তরাল লব্ধি সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে এটা মনে রাখবা, লব্ধি সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে লেখো তার মানে কি আমরা দেখো এই যে একটু দেখো লব্ধি সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে লব্ধি সমান্তরাল একক ভেক্টর, এটার জন্য আমরা কি করব সমান্তরাল একক ভেক্টর, এটার জন্য আমরা যেই কাজটা করব এই যে দুইটা ভেক্টর আছে এ এবং বি দুইটা ভেক্টরকে যোগ করব এবং যোগ করে তাদের সেই মান দিয়ে যে যোগফলটা আসবে তাদের সেই মান দিয়ে আমরা ভাগ করলে আমরা কি পেয়ে যাব লব্ধি সমান্তরাল একক ভেক্টর। যেমন ধরো এখানের মধ্যে যোগ করলে যোগফলের মানটা আসতেছে কত আসছিল 3i ক্যাপ, দেখো এই যে 2 + 1 তারপর 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটাকে তুমি যদি ভাগ করো তাহলে কি দিয়ে ভাগ করতে হবে তাদের মান দিয়ে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এইটুকুই হলো কি তাদের কাজ। তো এইটুকু থেকে তুমি লব্ধি সমান্তরাল একক ভেক্টরটা বের করে ফেলতে পারবা। এখন অনেক সময় এই জায়গায় সেই স্টুডেন্টরা বুঝতে পারে না ভাইয়া এরপরে কি করব, দেখো এইটাও একদম সহজ হিসাব যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর এখানে আসতেছে কি 16 36 আর 6 42 52 52 আর 9 61 √61, তার মানে এটাকে তোমরা 3/√61 i ক্যাপ প্লাস 4/√61 j ক্যাপ প্লাস 6/√61 k ক্যাপ বলতে পারো। ঠিক আছে, অনেক সময় কি হয়, আচ্ছা এটাকে শেষ করি, তারপরে ধরো তোমার প্রশ্ন করছে কি লব্ধির লম্ব একক ভেক্টর, লব্ধির কি লম্ব একক ভেক্টর, দেখো লব্ধির লম্ব একক ভেক্টর, লব্ধির লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর এটা কি হবে, এটা হবে তোমার এখানে যেমন তুমি যোগ করছো এখানে তুমি কি করবা ক্রস গুণফল দিবা, কি দিবা ক্রস গুণফল দিবা, তারপর ক্রস গুণফল দিয়ে তার সেটাকে তুমি কি করবা নিচে ভাগ করে দিবা এ ক্রস বি, তারপরে কি করবা নিচে এই যে দেখো তাদের মান দিয়ে ভাগ করবা যে এ ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এই হলো কি আমার লব্ধি লম্ব একক ভেক্টর। এইটুকু করার পরে এখন তুমি তো এটা জানোই ক্রস গুণফল কিভাবে করে, ওই যে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ধরে তাদের মানগুলো বসে আমরা এটা করতে পারি। আর লাস্ট একটা জিনিস আসে কি, ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে, ধরো ফাইনালি এটাই লাস্ট, এখান থেকে ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এই ভেক্টরটি x অক্ষের সাথে এই ভেক্টরটি x অক্ষের সাথে এই ভেক্টরটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো এমসিকিউর প্রশ্ন মেইনলি, x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিভাবে করবা সবসময় মনে রাখবা, যেহেতু এ এক্স বলছে তার মানে কি এ এক্স এর মানটা কত আছে দেখবা 2, তাকে তুমি কি করবা এই ভেক্টর দিয়ে ভাগ করে দিবা, এই ভেক্টরটা দিয়ে তাকে কি করে দিবা ভাগ করে দিবা। এখন কথা হলো যে আমরা জাস্ট এক্স অক্ষের সাথে এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি যে এটা সমান সমান কি করি এই যে cos ax এইটা করি, তার মানে এইটা এখান থেকে যা আসে তার মানে থিটার ইকুয়াল টু cos ইনভার্স আমরা সামথিং দিয়ে এই ম্যাথগুলো করতে পারি। তো আশা করি যে তখন তোমাকে যদি বলা হয় যে ওয়াই অক্ষের সাথে তার মানে ওয়াই এর মানটা নিয়ে সেই ভেক্টরটার ভাগ করে দিবা, তারপর জেড অক্ষ বললে 4টা নিয়ে সেই ভেক্টরটার মান দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তুমি পেয়ে যাবা। তো আশা করি ওভারঅল আমরা এখান থেকে কি জিনিস শিখছি একটু সামারি করি। প্রথম আমরা যে জিনিসটা শিখছি সেটা হলো কি, সেটা হলো যে একটু আসো অবস্থান ভেক্টরটা, ওই যে দেখো যদি ধরো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কোনো বিন্দু বলা না থাকে তখন আমরা ও এ ধরে নিই, যেটাকে আমরা লাস্টে ধরে সেটা থেকে প্রথমটা বাদ দিই, এইভাবে আমরা করি। যখন আমাকে এ বি বলবে তখন বি থেকে আমরা এটা বাদ দিব অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। অবস্থান ভেক্টরটা আমরা যখন শিখলাম তখন আমরা কি করলাম ভেক্টরের যোগ বিয়োগ শিখলাম, যোগ বিয়োগ করার পরে ভেক্টরের মান নির্ণয় শিখলাম, কিভাবে ভেক্টরের আসলে মান নির্ণয় করা যায়, সেই ভেক্টরের জাস্ট রুট দিয়ে তাদের সহগগুলোর হোল স্কয়ার করে আমরা মান নির্ণয় করি। তারপর আসছে কি একক ভেক্টর, একক ভেক্টর কিভাবে হলো যে সেই ভেক্টরটাকে আমরা একটা ভেক্টর আছে তার মান দিয়ে আমরা যখন ভাগ করবো তখন আমরা একক ভেক্টর পেয়ে যাব। তারপর আমরা শিখলাম ডট গুণফল এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটার, আর ক্রস গুণফল শিখলাম এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটার। এরপর আমরা কি শিখলাম যে লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ আমি কি বলছিলাম সবসময় লিখে রাখবা যে যার লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, কি ভাইয়া তার কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা,
যার লম্ব অভিক্ষেপ তার কি cos θ। তার মানে কি b cos θ ইকুয়াল টু কি a ডট b ইকুয়াল টু a দিয়ে ভাগ করবা, আর b ভেক্টরের উপর a লম্ব অভিক্ষেপ মানে কি a ডট b দিয়ে b কে ভাগ করে দিবে, মানে এই cos θ যার লম্ব অভিক্ষেপ সেটাকে রাখবা। তো ডট গুণফলের নিয়ম থেকে জাস্ট ওগুলাকে আলাদা করে দিবা, b cos θ আর a cos θ এগুলোকে আলাদা করে রাখবা। আর লব্ধি সমান্তরাল একক ভেক্টর কি যোগ করে তাদের মান দিয়ে ভাগ, লব্ধি লম্ব একক ভেক্টরটা কি শিখেলাম তোমার হলো যে গুণ করে তাদের মান দিয়ে ভাগ, ক্রস গুণ করে। তো এটা তোমরা জানো। এরপরে আসি এখানের মধ্যে ক্ষেত্রফলে শিখলাম সামুদ্রিকের বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল হলো তাদের ক্রস গুণফল সেই দুইটা বাহুর, আর হলো যে সামুদ্রিকের কর্ণ বলা থাকলে সেটাকে জাস্ট হাফ দিয়ে ভাগ করে দিবা এই যে বাহুর ক্ষেত্রফলকে, আর ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ওইটুকু। এইটুকু করার পরেই তোমার মোটামুটি বলতে গেলে একটা পার্ট আমাদের কিন্তু কমপ্লিট। এখন একটা পার্ট কমপ্লিট হলেই আমরা দেখি একটু এই পার্ট থেকে যে ধরনের সিকিউগুলো হয় এই সিকিউগুলো আমরা পারি কিনা একটু চলো আমরা চেক করে ফেলি, ঠিক আছে। তো আমার প্রথম এই প্রশ্নটাই নিলাম আমরা, ঠিক আছে। প্রথম আমরা এই ঢাকা বোর্ডে 2024 সালে আসছে এই কোশ্চেনটা। তো এই প্রশ্নটা আমি একটু কপি করে রাখি, তাহলে আমার জন্য ঘটা করাতে সুবিধা হবে। তো গতে কি বলছে দেখো, গতে বলতেছে যে এ বরাবর বি এর অভিক্ষেপ কোনটি, এ বরাবর বি এর অভিক্ষেপ। আচ্ছা বলো তো ভাইয়া কার অভিক্ষেপ বলতে, কার অভিক্ষেপ নির্ণয় করতে বলছে, বি এর অভিক্ষেপ। তার মানে কি হবে বলো তো ভাইয়া, বি cos θ ইকুয়াল টু কি হবে বলো ভাইয়া, এ আগে তোমরা কি করবা দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এগুলো লিখবা, b ভেক্টর ইকুয়াল টু হলো মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ তারপরে প্লাস 7k ক্যাপ এগুলা কি করবা লিখবা। লেখার পরে তুমি কি করবা a ডট বি, আর এখানে কি বসবে এই ভেক্টরেরটা কি বলতো ভাইয়া, আমি কি বলছিলাম বলতো ভাইয়া, এখানে জাস্ট তার কি বসে যাবে মানটা বসে যাবে, এই যে এটার মান তুমি এইভাবে চাইলে বসাইতে পারো, ঠিক আছে, এরকম ভাবে বসাই দিবা। তো দেখো এদের ডট গুণফলটা করলে কি হয়, তুমি জাস্ট দেখো আগে এ এর মানটা বের করে নাও, এর মানটা বের করে নিলে যেহেতু বি এর অভিক্ষেপ বলছে তাহলে এর মানটা বের করে নিলে কি হবে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে কত আসছে পজিশন 34 7 4 38 আসছে, ঠিক আছে। ক্যালকুলেশন যদি ভুল হয় মার্জনীয় থাকবে, ঠিক আছে, মানে আমি ক্যালকুলেটর ছাড়া সবসময় মুখে মুখে ক্যালকুলেশন করি। তো আর এ বি হলে কি করবা 2 একে কি 2 একে হলো সরি আচ্ছা লেখো 2 একে কত মাইনাস 2 একে 2, কারণ এটা 2 আছে এটা -1 আছে, আর এখানে হচ্ছে +6 আর এখানে আছে 5 + 7 মানে 35। তার মানে এটা করলে কত আসতেছে দেখো, এটা করলে তোমার আসতেছে মোটামুটি 45 41, 41 থেকে 2 বাদ দিলে হয় 39 বাই √, দেখো তো 25 25 আর 9 হ্যাঁ 9 34 38, তার মানে এটাই হলো অ্যান্সার, ঠিক আছে, এটাই হলো তোমার আলটিমেটলি অ্যান্সার। এখন ঘতে কি বলছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এই প্রশ্নটা না তোমার আমি আরো বলি ঢাকা বোর্ডের পরে তোমরা যদি আরো কয়েকটা বোর্ডের দিকে দেখাও, আরো এই যে যেমন ধর আমি দাগায় রাখছিলাম যে এই একই সমতলে থাকে কিনা, তোমার হলো কুমিল্লা বোর্ড, তারপরে হলো যে আরেকটা বোর্ড দেখলাম একই প্রশ্ন, এই যে দেখো দিনাজপুর মনে হয়, হ্যাঁ এরকম কয়েকটা বোর্ডে একই সালে এতবার আসছে, ঠিক আছে, যে একই সমতলে থাকে কিনা। একই সমতলে থাকার শর্তটা কি সবসময় মনে রাখবা যে একই সমতলে থাকার শর্তটা কি, একই সমতলে দেখো ঘতে আসো, এখানে আসো, একই সমতলে থাকার শর্ত হলো যে এ ভেক্টর ডট বি গুণন সি এদের মান যদি তোমার 0 হয় তখনই তুমি বলতে পারবা যে তারা কিভাবে থাকে একই সমতলে থাকতে পারে। তার মানে তোমাকে আগে কি করতে হবে বলতো ভাইয়া, একই সমতলে থাকে, তার মানে তোমাকে আগে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণফলটা আগে বের করতে হবে। তাহলে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণফলটা বের করো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে আই ভেক্টরে এখানে শকটা কত আছে দেখো, বি ভেক্টরের ক্ষেত্রে -1, দেখো কত আছে আই ভেক্টরের ক্ষেত্রে কত আছে -1, আর এখানে দেখো জে এর ক্ষেত্রে আছে কত 2, আর কে এর ক্ষেত্রে আছে কত 7, আর এখানে আছে কত আই এর ক্ষেত্রে 1, আর জে এর ক্ষেত্রে আছে কত 7, আর কে এর ক্ষেত্রে আছে কত -1। তো এটা করলে তোমরা কিভাবে করবা, আই ক্যাপ ধরো এটা নিলে এই সারি এবং এই কলাম চলে গেলে -2 -49, তারপর হচ্ছে জে ক্যাপ কি ক্যাপ বলো তো ভাইয়া জে ক্যাপ নিলে এটা আর এটা চলে গেছে, তাহলে থাকতেছে কি, থাকতেছে হলো যে 1 -7 আর কে ক্যাপ হলে থাকতেছে কি এটা আর এটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে যে -7 -2, তার মানে এখান থেকে থাকতেছে যে -51 আই ক্যাপ, তারপরে এখান থেকে থাকতেছে যে +6 জে ক্যাপ,
আর এখানে থাকতেছে -9 কিকে। ওকে, খুব ভালো কথা। এবার বলতেছে যে এই যে ভেক্টরটা পাইছো তার ডট গুণফল করতে, তাহলে ডট গুণফল করো এ ডট বি ক্রস সি। তাহলে এটা করলে কি আসবে দেখো তো, এই কোনটা আছে বলো তো ভাইয়া, 2i প্লাস 3j ইন প্লাস 5k, এটাকে তুমি কি করবা, এটার সাথে ডট গুণফল করবা। সেটা কত, -51i ক্যাপ প্লাস 6j ক্যাপ -9k ক্যাপ। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা করলে কত আসবে দেখো, -102 আর প্লাস 3 6 18 আর -45। তো দেখি বুঝতেই পারতেছো যে এটা মান আসতেছে একটা হিউজ 102 147, 147 থেকে 18 বাদ দিলে হয় 129, -129, যেটা আমাদের কি জিরোর সমান নয়। তার মানে আমরা বলতে পারি যে এটা কি একই সমতলে থাকবে না, একই সমতলে থাকবে না। আশা করি বুঝতে পারছো, একই সমতলে থাকবে না। তো এইটুকু বুঝতে পারলে আমরা মোটামুটি এরকম সিকিউতে দেখো 10-এ 10 আমরা এনশিওর করতে পারি। তার মানে খুবই সহজ কনসেপ্ট। দেখো অভিক্ষেপ নির্ণয় আসছে আর হলো যে এরকম একটা প্রশ্ন আসছে। এরপরে আসো এই সিকিউতে আসো, এই সিকিউটা আসছে দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে। ঠিক আছে, বলতেছে যে কি পি কিউ এবং পি আর এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, পি কিউটা কি, দেখো আমি একটু আগে অবস্থান ভেক্টরটা শিখাইছিলাম তোমাকে, কিন্তু আজকের ক্লাসে আমি কিন্তু কি শিখাইছিলাম বলো তো ভাইয়া, অবস্থান ভেক্টরটা শিখাইছিলাম। অবস্থান ভেক্টরটা শেখানোর সময় আমি একটা কথা তোমাকে বলছিলাম যে তুমি দেখো পি এবং কিউ বিন্দুগুলা দেওয়া আছে, তাহলে পি কিউ এই ভেক্টরটা কিভাবে বের করবা, অবশ্যই তোমাকে কিউ ভেক্টরটা আগে বসানো লাগবে। দেখো 3 আর -2 পি পি ভেক্টর, দেখো 3 -2i ক্যাপ, তারপরে কি বসাবা কিউ এর -1 মাইনাস এর এসে +1 জে ক্যাপ, তারপরে কি বসাবা দেখো এখানে আমাদের 2 3 কে ক্যাপ। ঠিক আছে, এটা করলে কত আসবে, আই ক্যাপ তোমার হলো যে 0 কে ক্যাপ। ঠিক আছে, এটা প্রশ্নটা কোথায় আসছে, এই প্রশ্নটা আসছে তোমার চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম বোর্ডে, তাই না, যদি আমি ভুল না করে থাকি, তাই না, হ্যাঁ 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 চট্টগ্রাম বোর্ডে। ঠিক আছে, তার মানে এইটুকু তুমি করলা। এবার বলো তো পি আর ভেক্টর, আগে তোমাকে সব লিখে রাখতে হবে যে দেওয়া আছে যে এই ভেক্টর এইটা, এই ভেক্টর এইটা, এরকম লিখে রাখবা। তাহলে আর ভেক্টর থেকে তুমি এখন পি ভেক্টরটা বাদ দিবা। আর কি আছে 1 -2i ক্যাপ, যেটা লাস্টে সেটা থেকে তুমি প্রথমটা বাদ দিবা, প্লাস এখানে কি আছে জে কি আছে -3 -1, মানে -3 +1 জে ক্যাপ, প্লাস তোমার এখানে 5 -3 কে ক্যাপ, 5 -3 কে ক্যাপ। তাহলে এটা করলে কি আসতেছে, এটা করলে আসতেছে -i ক্যাপ -2 জে ক্যাপ আর +2 কে ক্যাপ। ওকে, এবার বলতেছে যে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। এখন দেখো পি কিউ ডট পি আর, এদের মধ্যবর্তী কি হবে বলতো ভাইয়া, এই পি কিউ এই ভেক্টর এবং পি আর এই ভেক্টর, তাদের কি হবে cos থিটা, তাহলে মধ্যবর্তী কোণ যদি cos থিটা হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে cos থিটার ইকুয়াল টু কি হবে, cos থিটার ইকুয়াল টু হবে এই যে দেখো এদের গুণফল, এই যে এই ভেক্টর এবং এই ভেক্টরটার গুণফল, মানে পি কিউ ডট পি আর। আর তুমি এদের একটা একটা করে এখন কি করতে হবে বলো তো ভাইয়া, পি কিউ আর পি আর এর মানটা বের করা লাগবে। তো এটা তো কঠিন জিনিস না। ডট গুণফলটা কিভাবে, আই এর সাথে আই, তার মানে -1, মানে -1 এর সাথে +1 গুণ, যে -2 আর এখানে কিচ্ছু নাই 0, তার মানে 0, আর 2 এর সাথে -1 -2, আর পি কিউ এর মান কত হবে, √2, আর এখানের মধ্যে পি আর এটার মান কত হবে বলো তো ভাইয়া, এখানে হবে 4 4 8 আর 9, মানে √9, তার মানে এখান থেকে আসতেছে -3 আর এখানে আসতেছে √2 × 3। তো এখানের মধ্যে থাকতেছে কি, এটা কাটাকাটি, তার মানে -1/√2, -1/√2 মান যেটা আসবে তোমরা ক্যালকুলেটর ক্লিক করলে থিটার ইকুয়াল টু cos ইনভার্স -1/√2, এটা করলে যা আসবে তাই হলো অ্যান্সার। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। এটা মানটা কত আসছে দেখি তো, এখানের মধ্যে এটা আসছে 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রি, এইটাই হলো অ্যান্সার তোমার। তার মানে আমরা কিভাবে বের করবো আশা করি এখন বুঝতে পেরে গেছি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ। এখন বলছে যে বিন্দুগুলি ধারা একই তলে থাকে কিনা, এটা তোমাদের জন্য SW থাকবে। কেন SW থাকবে, দেখো একই তলে থাকে কিনা এটা আমরা কিভাবে বুঝছিলাম বলো তো ভাইয়া, তোমাকে আগে কি করতে হবে, A ডট বি গুণন সি। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া, এখানে কি কি আছে, তুমি জাস্ট দেখো পি কিউ আর, এখানে তুমি যেটা করবা যে তুমি যেটা করতে পারো যে এইখানের মধ্যে ওনারা একটা জিনিস, তোমরা একই সমতলে থাকার জন্য তুমি যে এই কাজটা করতে পারো যে দেখো ও আর, দেখো ও আর, আর হলো যে ও পি
ক্রস ও কিউ। এখন তোমার জন্য যেইটা সুবিধা হবে, এখন তুমি যদি ওপির সাথে ও আর করে ও কিউ করতে চাও তাও সমস্যা নাই, তোমার যেইভাবে যেটা সুবিধা হবে তুমি এদের একটা ক্রস গুণফল করে এটার সাথে একটা ডট গুণফল দিয়ে তোমাকে এটা প্রমাণ করা লাগবে এটা জিরো হয় কিনা। যদি জিরো হয় তার মানে কি এরা কি হবে বলো তো ভাই, একই সমতলে। এটা জিরো হয় নাই তার মানে একই সমতলে হচ্ছে না। তার মানে তোমাকে এই যে দেখো ওপি আর ও কিউ, ওপি কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি শিখাই দিচ্ছিলাম। তুমি সবসময় মনে রাখবা যে ওপি ভেক্টর কিভাবে বের করা হয়। তুমি মনে কি শিখাইছিলাম বলো তো ভাইয়া, পি মাইনাস পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। ও ভেক্টর মানে মূল বিন্দুতে, মূল কিছু বলা না থাকে মানে মূল বিন্দুতে। তার মানে কি দেখো 2 মাইনাস 0 আই ক্যাপ, তারপরে কি আছে পি ভেক্টরটা কি কি আছে দেখো -1 -0 জে ক্যাপ, আর কি বলতো ভাইয়া 3 -0 কে ক্যাপ। তো বুঝতেই পারতেছো, কারণ এখানে তো তোমাকে পি কিউ পি আর বলে দিয়েছে কিন্তু এখানে তো কিছু বলা নাই। তার মানে একটা ওপি একটা ও কিউ একটা ও আর এরকম ভেক্টর ধরে নিয়ে দুইটা যে কোনো দুইটা ডট ক্রস গুণফল করবা, আর একটা দিয়ে ডট গুণফল করলে তাদের মান যদি 0 আসে তাহলে একই সমতলে অবস্থান করবে। তো আশা করি যে এই টাইপের সিকিউতে আর কোনো প্রবলেম ফেস করবা না, এটা আমি আশা করতে পারি তোমাদের কাছে। এই টাইপের সিকিউ আসলে যেই কোনোভাবে তোমরা অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। ওকে, তাহলে এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চলো এরপরের টপিকটা, আমাদের মেইন একটা হট টপিক, সেটা হলো নদী ও নৌকার ম্যাথ। ঠিক আছে, এটাতে আমার বেশি সময় লাগবে না। আমি নদী এবং নৌকার 3 ধরনের কেস নিয়ে আলোচনা করব। আশা করি এই কেসগুলো তোমরা বুঝতে পারলে মোটামুটি নদী আর নৌকার ম্যাথে কোনো প্রবলেমে থাকবে না, ঠিক আছে। চলো আমার সাথে জার্নি শুরু করো, ঠিক আছে। তো নদী ও নৌকার ম্যাথে আমি জানি যে অনেকের এখন অব্দিও প্রবলেম, ঠিক আছে। তো আশা করি যে যারা এইটুকু পড়বে, এই ক্লাসটুকু করবে, তোমাদের জন্য একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। একদম পানি পানি হয়ে যাবে নদী ও নৌকার ম্যাথের পার্টটুকু, ঠিক আছে। একেবারে পানির মতো সহজ আমি বানিয়ে দিব। এখন আসো নদী ও নৌকার ম্যাথ কিভাবে কি করবা। প্রথম ধাপ একদম স্টেপ অনুযায়ী। প্রথমত আগে আমরা কি করি, এটা কি হলো যে এদিকে স্রোত যায়, স্রোতের বেগ, ঠিক আছে। এদিকে কি বেগ, স্রোতের বেগ, ঠিক আছে, যে কোনো একটা বেগ। আর এইদিকে আমার কি হয়েছে, একটা নৌকা যাবে, ঠিক আছে। এটা হলো নৌকার বেগ। কিসের বেগ, নৌকার বেগ। এখন আমরা স্রোতের বেগকে ভি ধরলাম আর নৌকার বেগকে ইউ ধরলাম, ঠিক আছে। বোঝার চেষ্টা করবে, নৌকার বেগকে ইউ ধরলাম এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি কি হয়, আলফা হয়, তাহলে এদের মধ্যে লব্ধি যে বলটা থাকবে, এই যে লব্ধি বলটা থাকবে, সেই লব্ধি বলটা যদি তোমার স্রোতের বেগের সাথে থিটার কোণ উৎপন্ন করে, যদি তোমার স্রোতের বেগের সাথে কোন থিটার কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তুমি মনে রাখবা যে লব্ধি আর ইকুয়াল টু হবে √পি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 uv cos আলফা, ঠিক আছে। এই আলফাটাকে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা, আর থিটারটাকে সেটা হচ্ছে লব্ধির সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা হলো থিটার। মনে থাকে যেন এইটুকু, ঠিক আছে। এইটুকু মনে থাকলেই হবে, ঠিক আছে। এইটুকু মনে থাকলেই হবে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। এরপরে আসো ভাইয়া, তোমার হলো যে এবার আসি আমরা কি হয়েছে, এখান থেকে আমরা থিটারের মানটা ধরো বের করতে বলো, টেন থিটা মনে রাখবা যে সবসময় মনে রাখবা যে যার সাথে থিটার সে একা থাকবে। কার সাথে, থিটার, স্রোতের বেগের সাথে থিটার। তাহলে স্রোতের বেগটা ভিটা একা থাকবে, কি বললাম, যার সাথে থিটার সে একা থাকবে। প্লাস সবসময় মনে রাখবা যে উপরে সাইন নিচে কস, সাইন কস কেন, টেন থিটারকে দিয়ে মনে রাখতে পারো সাইন বাই কস। তার মানে যেটা বাকি আছে ইউ সাইন আলফা আর ইকুয়াল টু বি কস আলফা, ঠিক আছে। এটা কি আমাদের বলতো টেন থিটারের সূত্র, সরি এটা ভি না, এটা হলো ইউ। তার মানে যে কি বলতো থিটা সে একা থাকবে, ঠিক আছে। এইটুকু দিয়ে আমরা লব্ধি এবং উৎপন্ন কোণটা আমরা বের করতে পারি এই দুইটা সূত্র দিয়ে। এখন আমাদের যখন এই যে ধরো নদী এবং নৌকার ম্যাথ আসে, এখানে 3 ধরনের কেস থাকে। 3 ধরনের কেস হলো যে ধরো তোমাকে হলো যে আমার হলো যে কেস নাম্বার 1, ওকে আমরা কেস দিয়ে এক এক করে করা শুরু করি, ঠিক আছে। আমাদের কেসগুলা দিয়ে এক এক করে করা শুরু করি। আশা করি যে তোমাদের ভাল লাগবে যে নদী এবং নৌকার ম্যাথের ক্ষেত্রে দেখো স্রোতের বেগ যেটা আছে সে এইভাবে যাচ্ছে আর নৌকার বেগ এইদিকে যাচ্ছে, ঠিক আছে। ধরলাম আমি কেস 1-এর মধ্যে আমি একটু নতুন একটা পেজ নিয়ে সুন্দর করে তোমাদেরকে একটু দেখাই দিই, দাঁড়াও একটা মিনিট। ওকে, চলো আমরা এক এক করে কেসগুলো এক এক করে সুন্দর করে ভাগ করে আমরা 3টা কেসে করে ফেলি, ঠিক আছে। 3 ধরনের কেস, ঠিক আছে। এখানে আমরা কেস 1 নিয়ে কথা বলবো, ওকে। এখানে আমরা কেস 2 নিয়ে কথা বলবো, এখানে আমরা কেস 3 নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আমাদের চলো আমরা কেস 1 দিয়ে স্টার্ট করি আমাদের জার্নিটা, ঠিক আছে। কি কেস 1,
কেস ওয়ানে ধরো কোনো কিছু বলা নাই, যেমন ধরো তোমার হলো যে ধরো এইদিকে হলো আমাদের স্রোতের বেগ, এইদিকে হলো আমার কি নৌকার বেগ, আর লব্ধিটা হইলো আমার কোন দিকে, এইদিকে, ঠিক আছে। তার মানে স্রোতের বেগ কি ধরলাম, ভি ধরলাম, আর আমার নৌকার বেগ কি ধরলাম, ইউ ধরলাম, আর এইটাকে যদি আমরা আর ধরি, ঠিক আছে, আমরা কি, এটা হলো লব্ধি বেগ। এখন দেখো এইখানের মধ্যে একটু ভালো মতো খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইউ যে বেগটা আছে, বোঝার চেষ্টা করবা যে ইউ ভেক্টর আছে, এই ইউ ভেক্টর ক্ষেত্রে তুমি আমাকে বলো ভাইয়া এটার ক্ষেত্রে কয়টা উপাংশ কাজ করতেছে না। এখানের মধ্যে আমরা যদি উপাংশের কথা হিসাব করি তাহলে এই ক্ষেত্রে আমার এইখানের মধ্যে কোন উপাংশটা কাজ করতেছে, ইউ কজ আলফা। আর এই ক্ষেত্রে কোন উপাংশটা, এটা যদি পুরাটা কি হয় তোমার যদি হয় কি আলফা হয়, তাহলে এটা ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া, ইউ সাইন আলফা, আমার এই উপাংশটা কাজ করতেছে। খুব ভালো কথা। এবার তুমি আমাকে বলো ভাইয়া ধরো এইটুকু কি, এইটুকু হলো প্রস্থ বরাবর দূরত্ব, মানে এইদিকে হলো আমাদের স্রোত, এইদিকে হলো আমাদের কি নৌকাটা যাচ্ছে, তার মানে আমাদের আসলে নদীর প্রস্থ বরাবর দূরত্বটা হইলো এইটা। তার মানে আমার প্রস্থ বরাবর দূরত্বটা কোনটা, এইটা। আমার কথা কি বুঝতে পারছো, প্রস্থ বরাবর দূরত্ব হইলো এইটা। আর এইটা হলো কিসের দূরত্ব বলো তো ভাইয়া, এইটা হলো আমার নদীর দৈর্ঘ্য বরাবর। দেখো নদীর দৈর্ঘ্য বরাবর দূরত্ব, দৈর্ঘ্য বরাবর আমার কি দূরত্ব, ঠিক আছে, বরাবর দূরত্ব। ওকে, খুব ভালো কথা। এখন এক এক করে ধাপে 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 আমরা এক একটা জিনিস করতে পারবো, ঠিক আছে। আমাদের কি বের করবো আমরা এখান থেকে, আমরা মেন বের করার টার্গেট হলো সময়। সময় মানে কি, টি ইকুয়াল টু কি এস ইকুয়াল টু যদি কি হয় বলো তো ভাইয়া, এস ইকুয়াল টু যদি ভিটি হয় তাহলে টি ইকুয়াল টু কি হবে, এস বাই ভি, এস বাই ভি। তাহলে এখান থেকে বলো ভাইয়া আমার এইখানের মধ্যে এই যে এইটুকু যদি আমার কি বলো তো ভাইয়া প্রস্থ বরাবর দূরত্ব হয়, তার মানে কি আমার প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব, ঠিক আছে, প্রস্থ বরাবর দূরত্ব। এটা সমান সমান কি হবে দেখো, এইটাকে এইটুকু যদি প্রস্থ বরাবর দূরত্ব হয়, এইটাতে আমার বেগের মানটা, ভি এর মানটা কি আছে, ইউ সাইন আলফা, কি আছে, ইউ সাইন আলফা। খুব ভালো কথা। আর যদি আমি এইটাকে আরেকভাবে করি, টি ইকুয়াল টু দৈর্ঘ্য বরাবর দূরত্ব, মানে পাড় বরাবর দূরত্ব, অনেকে নদীর পাড় বরাবর বলে, পাড় 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 বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, ঠিক আছে, নদীর পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, সেটা বললে আমার কি হবে বলতো ভাইয়া, এই দূরত্বটা কত, এইটুকু ভি এর মানটা না বলতো ভাইয়া, এখানে ভি নর্মাল তো আমার কি আছে, স্রোতের বেগটা আছে ভি, আর আরো এক্সট্রা করে আমার উপাংশ যুক্ত হয়েছে ইউ কজ আলফা, তাই কিনা। এই তো, তার মানে কি আমি এখান থেকে এইটা আমরা বের করতে পারি। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি যদি এখান থেকে এইটুকু বের করতে পারো তাহলে তো আমার মোটামুটি আলটিমেটলি আমাদের যে লক্ষ্য সময়টা বের করা, আমরা সময়টা এইভাবে বের করতে পারি। এখানে আমাদের লব্ধিটা আমরা তো বের ইজিলি করতে পারবো, কারণ লব্ধির ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া, এই যে আমাদের থেকে এই লব্ধি বেগটা, আমাদের মোটামুটি এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কি চাই, আমাদের এখান থেকে ম্যাক্সিমাম টাইমে সময়টা চাই। কেস টুতে গেলে না তুমি আরো একটু ভালো মতো এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে, আগে কেস ওয়ানটা কমপ্লিট। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা লব্ধিটা যদি আর এর মানটা বের করি, তো আর এর মানটা তো আমরা বুঝতেই পারতেছি যে লব্ধির মান কি হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। ওকে, খুব ভালো কথা। এইটা হলো আমার কি কোনো শর্ত দেওয়া নাই, শর্ত দেওয়া না থাকলে, শর্ত দেওয়া না থাকলে আমরা একটু কঠিন জিনিস আস্তে আস্তে ধাপে ধাপে যাই। এখন তোমাকে বলে দিছে কি যে তোমার হলো যে ন্যূনতম সময়ে নদী পার হওয়া লাগবে, কি বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হওয়া লাগবে। লেখো, ন্যূনতম সময় নদী পার হওয়া লাগবে, এটা আমাদের শর্ত। কেস টু ন্যূনতম সময়ে নদী পার, নদী পার। এখন দেখো, ধরো এইটা হলো আমার কি স্রোতের বেগ, ঠিক আছে। ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য সব সময় মনে রাখবা যে সব সময় কি করতে হবে, তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে। তাহলে সে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করবে তাহলে সে পৌঁছাবে কিভাবে, ধরো এইভাবে গিয়ে সে লব্ধি এইদিকে গিয়ে পৌঁছালো। তার মানে কি, তার অবশ্যই সে ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে আমার অবশ্যই তার অ্যাঙ্গেলটা আলফা ইকুয়াল টু কত ডিগ্রি রাখা লাগবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কি হয়, ন্যূনতম সময়ে সে নদী পার হতে পারে। এখন আমি এটা কিভাবে বুঝলাম, তুমি দেখো বিষয়টা, দেখো আমরা এখান থেকে কি পাইছিলাম, টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা, তাই কিনা বলো তো ভাইয়া। ডি বলতে গেলে প্রস্থ বরাবর দূরত্বকে আমি এটা ধরছি। এখন টি এর মানটা তুমি দেখো ভাইয়া, ন্যূনতম সময় সর্বনিম্ন মান কখন হবে, টি এর মানটা সবচেয়ে ছোট কখন হবে, যখন এই নিচের মানটা সবচেয়ে বড় হবে তখন তো এটার কি মানটা ছোট হবে। তাহলে বড় কখন হবে, সাইন কত ডিগ্রি মান সর্বোচ্চ, সাইন 90 ডিগ্রি মান, মানে সাইনের মান সর্বোচ্চ হয় 1। তার মানে এই সাইনের মান যদি 1 হয় সর্বোচ্চ, তার মানে এটা পুরোটা সর্বোচ্চ হচ্ছে, তার মানে সাইন আলফা ইকুয়াল টু কত,
কত 1 হলে সর্বোচ্চ হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হলেই তুমি ন্যূনতম সময়ে নদী পার হতে পারবা। মানে হলো যে তুমি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করবা, তুমি যেইভাবে পৌঁছাও না কেন এই সময় তুমি সবচেয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত পৌঁছাতে পারবা। এই জন্য আমরা যখন অল্প সময় নদী পারাপার হইতে চাই তখন আমরা সোজাসুজি যাত্রা করি। দেখবা যে ম্যাক্সিমাম টাইমে আমরা সোজাসুজি যাত্রা শুরু করি, তারপর আমরা পাড়ের একটা সাইডে গিয়ে পৌঁছাই। তার মানে ওইটা হলো ন্যূনতম সময়। সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়, তখন আমার কি হয়ে যায় দেখো তো, তখন আমার সময়ের জন্য কি হয় d/u। তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা পাইছি আমরা ইউ ভি, এটার মান কত বলতো ভাইয়া, এটার মান আলফা ইকুয়াল টু কত পাই আমরা 90 ডিগ্রি পাই। এটার মান আলফা ইকুয়াল টু কত ডিগ্রি পাই আমরা 90 ডিগ্রি পাই। যদি এই জিনিসটা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে যাই, তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া আমার এখানে থেকে তোমার এখান থেকে কি কি জানতে চাইতে পারে, তোমার এখান থেকে জানতে চাইতে পারে যে এখানে তুমি টি এর মানটা পেয়ে গেছো। এখন জানতে চাইতে পারে যে এখানে কি বলতো ভাইয়া প্রস্থ বরাবর দূরত্বটা কত। এই যে প্রস্থ বরাবর আমার দূরত্ব, তো এস ইকুয়াল টু কি হয় বলতো ভাইয়া বিটি। তাহলে এখানে টি এর মানটা তো তুমি কি পাইছো d/u পাইছো, d/u। এখন ভি এর মানটা এই যে এখানে লব্ধি বরাবর আমাদের কি পরিমাণ দূরত্ব এটা হয়েছে সেটা তো আমাদের বের করা লাগবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এটাকে তুমি যদি এইভাবে টান দাও তাহলে এটা কি আসতেছে বলতো ইউ আসতেছে। তার মানে এই লব্ধিটা আমাদের কত হইতেছে আর ইকুয়াল টু হইতেছে কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমার লব্ধি বরাবর এই যে দেখো এটার মানটা কত হইতেছে বলো তো ভাইয়া, এই যে ভি এর মানটা কত হইতেছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হলো আমার কি আলটিমেটলি আমার কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে আমরা এইটুকুর আমরা মান এইভাবে আমরা বের করতে পারি। তো আশা করি এইটুকু তো তোমরা বুঝতেই পারতেছো, এইটুকু বুঝতে পারার কোনো অসুবিধা নাই। এখন তোমাকে যে শর্তটা দেওয়া থাকে ওইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কেস 3টা। সেটা কি এইটা তো আমরা কি বের করছি ন্যূনতম সময়ে। এখন যদি বলা হয় যে ন্যূনতম পথে নদী পার, মানে ন্যূনতম পথে মানে সর্বনিম্ন পথে তুমি সর্বনিম্ন পথ যাবা, সর্বনিম্ন পথে নদী পার হওয়া লাগবে, সর্বনিম্ন পথে নদী পার হওয়া লাগবে। এখন সর্বনিম্ন পথে নদী পার হওয়া কখন, ধরো তোমার এটা হলো স্রোতের বেগ আর এটা হলো কি আমার হলো যে দেখো এইখানের মধ্যে সর্বনিম্ন পথটা কোনটা। আমি যদি এই পাশটা চিন্তা করি, আমি যদি এই পাশটা চিন্তা করি, আমাকে অবশ্যই এখান থেকে এইভাবে যাওয়া লাগবে। এটাই আমার জন্য সবচেয়ে, না হলে এই দিকে যেই দিকে আমি যাই এটার জন্য আমার কি হবে পথটা বেশি হবে। শুধুমাত্র সোজাসুজি গেলে আমার পথটা আলটিমেটলি আমার পথটা কি হবে বলো তো ভাইয়া, পথটা কম থাকবে। তাহলে এই যে পথটা আমার আলটিমেটলি গন্তব্য হইতে হবে আর লব্ধিটা হইতে হবে কি সোজাসুজি। তাহলে আমার যাত্রাটা শুরু করতে হবে কিভাবে, আমার যাত্রাটা এইভাবে শুরু করতে হবে। আমার যাত্রাটা কিভাবে দেখো এইভাবে শুরু করতে হবে। এটার মানটা কি হবে, এটা হবে ইউ। তার মানে আমি যাত্রা শুরু করলাম, নৌকার বেগটা এদিকে শুরু করলো আর আমি পৌঁছাবো কিভাবে একদম সোজাসুজি গিয়ে। ঠিক আছে, এখন সোজাসুজি গেলে তাহলে আমার এই যে দেখো এই লব্ধির সাথে এই স্রোতের বেগের অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো ভাই, এবার তো বুঝতেই পারতেছো যে আমার এখান থেকে কি কি জিনিসগুলো লাগতেছে। বলো টেন থিটার 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, ওই যে শিখাইছিলাম যে এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, এই যে এখানের মধ্যে কি হয়েছে ইউ তোমার হলো যে সাইন আলফা আর কি হবে বি প্লাস ইউ কজ আলফা। তো আমরা এখানে আলফার মানটা বের করতে চাচ্ছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে যাত্রা শুরু করতে হয়। সর্বনিম্ন পথের ক্ষেত্রে থিটারের মানটা হয় 90 ডিগ্রি আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফার মানটা হয় 90 ডিগ্রি। এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 90 ডিগ্রি মানে 1/0 অসংজ্ঞায়িত ইউ সাইন আলফা আর ভি প্লাস ইউ কজ আলফা। এই তো তাহলে এখান থেকে তুমি যদি একটু করো তাহলে কি পাচ্ছ যে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল টু পাচ্ছ 0, কজ আলফা ইকুয়াল টু পাচ্ছ 0। তাহলে কজ আলফা ইকুয়াল টু পাচ্ছ কি বলো তো ভাইয়া মাইনাস ভি বাই ইউ আর আলফা ইকুয়াল টু কি পাচ্ছ কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। কজ ইনভার্স কি মাইনাস ভি বাই ইউ। দেখো এই হলো আমাদের 3টা কেস। এই 3টা কেস থেকে আমাদের কি হয় বলতো ভাইয়া ম্যাক্সিমাম টাইমে আমরা এই জিনিসগুলো বের করি। এখন দেখো অনেক সময় আমাদের এখান থেকে কি হইতে পারে, আমার এখান থেকে কি বের করতে পারি, আমাদের এখান থেকে লব্ধির মানটা সময়ের মানটা এগুলো আমরা বের করতে পারি। এখন লব্ধির মানটা আমরা কিভাবে বের করব, খেয়াল করে দেখো তোমার এইটা কি এটা হলো কি বলতো ভাইয়া ইউ, এটা হলো কি ইউ, যেহেতু এইটা ইউ হইলে এটাও ইউ। তাহলে আর এর মানটা কি হবে বলতো ভাইয়া অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হবে লম্ব স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই কিনা। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর আর ইকুয়াল টু কি হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন আমরা দেখো ন্যূনতম দেখো আমাদের সময়টা কিভাবে বের করবো, টি ইকুয়াল টু ডি বাই কি বলতো ভাইয়া বি। বি মানে কি এই দূরত্ব এইটুকু দূরত্ব, তাহলে এইটুকু দেখো প্রস্থ বরাবর দূরত্ব, তাহলে এখানের মধ্যে ডি বাই ভি প্রস্থ বরাবর এই লব্ধির মানটা কত দেখো ভি এর মানটা কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার।
এইভাবে আমরা বের করতে পারি। এই হলো 3 ধরনের কনসেপ্ট। কোনো কিছু বলা না থাকলে আমরা কি করব দেখো, এখানের মধ্যে আমরা টি ইকুয়াল টু প্রস্থ বরাবর দূরত্ব বাই ইউ সাইন আলফা অথবা পার বরাবর দূরত্ব বাই ভি প্লাস ইউ কজ আলফা। এখন প্রস্থ বরাবর দূরত্ব বলা থাকলে এই সূত্র, আর পার বরাবর দূরত্ব থাকলে ভি প্লাস ইউ কজ আলফা, এটা বের করব। আর এখানের মধ্যে যদি ন্যূনতম সময় বলা থাকে টি ইকুয়াল টু ডি বাই ইউ, ডিরেক্ট সূত্র টি ইকুয়াল টু ডি বাই ইউ, ঠিক আছে। ইউটাকে আমাদের সেই আমরা নৌকার বেগ দিয়ে এইভাবে করতে পারি, এস ইকুয়াল টু বি বাই টি, এই সূত্র দিয়ে আমরা এখানে বসাইতে পারি, আর এইভাবে আমরা বাকি জিনিসগুলো করতে পারি। এই যদি 3টা কেস তুমি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে চলো নদী নৌকার ম্যাথে আর তোমার এখন থেকে আর কোনো ধরনের প্রবলেম ফেস করা লাগবে না, ঠিক আছে। আমাদের প্রথম আমাদের প্রশ্ন, ঠিক আছে, আমরা একদম ভালো মতো আজকে নদী নৌকার ম্যাথগুলো এখন ক্লিয়ার হয়ে যাব। এরপরে আর কোনোদিনও নদী নৌকার ম্যাথ নিয়ে কোনো প্রবলেম বলবা না। ওকে চলো তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। এখানে কি কি জিনিস বলতেছে আমরা আগে দেখবো যে কি কি জিনিস দেওয়া থাকে আমাদের, ঠিক আছে, কি কি জিনিস আমাদের দেওয়া থাকে। তো এখান থেকে আমাদের বেশি সময় লাগবে না, আমরা বেশি সময়ও নিব না। প্রথম যে জিনিসটা বলতেছে যে নৌকার লব্ধি বেগ কত ছিল। আচ্ছা এখানে আগে কি কি দেওয়া আছে, স্রোতের বেগ, স্রোতের বেগকে তুমি যদি ভি ধরো তাহলে সেটা কত বলা আছে 2 মিটার পার সেকেন্ড, এখানে লিখে দিবা স্রোতের বেগ, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড। তারপরে এখানের মধ্যে কি বলা আছে, নদীর তীর বরাবর এত বেগে একটা বাস গতিশীল, ওকে ওকে ওকে। এখান থেকে বলতেছে স্রোতের সাথে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার বেগে নৌকা যাত্রা শুরু করছে। তার মানে নৌকা যাত্রা শুরু করছে কিসে, ইউ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। সবসময় মনে রাখবা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের চাইতে বড় হইতে হবে, ঠিক আছে। এরপরে কি হলো যে দেখো তো এখানের মধ্যে আমাদের আলফা, দেখো এই যে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, তার মানে কি যেমন ধরো এই যে একটু বোঝার চেষ্টা করো, এই হলো আমার কি নৌকা, সেটা হলো ইউ, এটা হলো বি, স্রোতের সাথে বলছে কত আলফা ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে। আলফা ইকুয়াল টু 70 ডিগ্রি হলে তুমি আমাকে বলো এটাকে আর করাই দেওয়া লাগবে, আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ আলফা, ঠিক আছে। এটা বলছে কি নৌকার লব্ধি বেগ কত ছিল, তার মানে আমরা ইজিলি নৌকার লব্ধি বেগটা এটা দিয়ে বের করতে পারি, ঠিক আছে। ওকে কোনো সমস্যা নেই, যদি আমাদের উৎপন্ন কোণ বলতো তাও আমরা বের করতে পারতাম। টেন থিটার ইকুয়াল টু কি হইতো বলো তো ভাইয়া, এখানের মধ্যে কি দেখো তো ভাইয়া, আমরা দেখতাম যে আগে এটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে, সবসময় মনে রাখবো যে আমাদের তো অ্যাঙ্গেল কার সাথে বলতো ভাইয়া, স্রোতের সাথে। তাহলে স্রোতটা একা রাখবো আমরা ইউ সাইন আলফা বাই প্লাস কি বলতো ইউ কজ আলফা, এইভাবে আমরা বের করে দিতে পারতাম। এই সূত্র দিয়ে আমরা এগুলা বের করতে পারতাম। তো আশা করি ঘ নাম্বারটা ক্লিয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানগুলো বসাই দিবে, ইউর মান, ভি এর মান আর কজ আলফার মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে তোমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। সরি, ওকে এবার আসো ঘ নাম্বারটায়, এবার আসো কোথায়, ঘ নাম্বারটায়। ঘ নাম্বারটা কি বলছে একটু ভালো করে পড়তে হবে, লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা, লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা। আগে আমাকে একটা জিনিস করা লাগবে যে দেখো বাসটা প্রথমে কি হয়েছে 1 কিলোমিটার প্রস্থ বরাবর একটা নদীর তীর বরাবর, দেখো একটু ধাপে ধাপে আমরা করি। নদীর তীর বরাবর এইরকম একটা ধরো নদীর তীর আছে, এটার প্রস্থ কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার, ঠিক আছে। এখন নদীর তীর বরাবর এত মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে একটা বাস যাচ্ছে, ঠিক আছে, বাস যাচ্ছে। তারপর বলতেছে যে নদীর অপর তীরে মানে এই তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য সে কি করছে, এই যে দেখো এই লোকটা কি করছে, বাসটি ধরার জন্য সে এত এইভাবে ধরো যাত্রা শুরু করছে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকার, সেখানে তার স্রোতের বেগটা কত ছিল 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরকম হলো কথা, ঠিক আছে, এরকম হলো একটা চিত্র আনুমানিক। তো এখান থেকে আমাদেরকে এখানের মধ্যে কি প্রশ্ন করছে যে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। এখানে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব কোনো কিছু বলা নাই। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি দেখো তো ভাইয়া, এই যে আমাদের এই যে প্রস্থ বরাবর দূরত্ব, এটা আমাদের কি দেওয়া আছে 1 কিলোমিটার দেওয়া আছে প্রস্থ বরাবর। কিন্তু আমরা জানি কি বলতো ভাইয়া, আমরা কিন্তু এই জিনিসটা জানি যে এটা যদি 6 হয় তাহলে আমরা এটা যদি বি হয় তাহলে আমরা কি জানি এইদিকে কি হয় বলতো ভাইয়া, ভি কজ আলফা প্লাস ইউ, আর এইদিকে কি হয় ভি সাইন আলফা হয়, তাই কিনা। তাহলে আমরা টি ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া, ন্যূনতম দূরত্ব। কার জন্য ন্যূনতম দূরত্ব, এই যে নৌকার জন্য, এই নৌকার লোকের জন্য, নৌকার লোকের ন্যূনতম, নৌকার লোকের সময়, প্রয়োজনীয় সময়, দেখো প্রয়োজনীয় সময়, আগে সময়টা বের করো তারপর বাকি সবকিছু। প্রয়োজনীয় সময়, সময় মানে কি টি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এই যে এখানে তার কি হয়েছে 1 কিলোমিটার, এইটা কি সে এইভাবে তো প্রস্থ বরাবর তো পার হচ্ছে, দেখো তো, তার মানে সেটা কত 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর এখানে বলতেছে ভি সাইন আলফা, দেখো ভি কত আছে 6, এই আলফাটা কত বলো তো ভাইয়া, সে কত ডিগ্রি কোন যাত্রা শুরু করছে 70 ডিগ্রি, মানে 6 সাইন 70 ডিগ্রি, 6 সাইন 70 ডিগ্রি। খুব ভালো কথা, এটা করলে কত আসে দেখো তো, এটা করলে কত আসে একটু দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটর ক্লিক করি। এটা করলে আসতেছে তোমার হলো যে 5.6382,
না 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 দাঁড়াও, এখানে আসতেছে 17736, 17736, 177.36, এখানে কত সেকেন্ড। ঠিক আছে, মানে এত সেকেন্ড তার সময় লাগছে কার বলো তো ভাইয়া এই জায়গায় পৌঁছাতে। এখন বাসটা আমি দেখবো যে এই জায়গায় আসতে, ধরো বাসটা ধরো এই জায়গায় আসতেছে, এই জায়গায় বাস আসবে, তার এখানে যাইতে সময় লাগছে কতক্ষণ, 177 সেকেন্ড। এখন বাসটা ধরো এই জায়গায় আসতে সময় নিচ্ছে ধরলাম আমি 150 সেকেন্ড, তার মানে বাসটা কিন্তু 150 সেকেন্ড এখানে এসে চলে যাবে, তার মানে তার জন্য তার থামতেছে না, তার মানে সে তখন ধরতে পারবে না। আর যদি বাসটা যদি 177 সেকেন্ডে পরে ধরো 180 সেকেন্ডে এসে পৌঁছালো, তার মানে বাসটা যখন 180 সেকেন্ডে এখানে আসবে, তার মানে সে তো দাঁড়ায় আছে, তার মানে বাসটা আসলো সে উঠে যেতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি যদি বলি এবার বাসের ক্ষেত্রে কি হবে, বাসের ক্ষেত্রে কি হবে, এইটুকুই তো তার দূরত্ব, তাই না বলো তো ভাইয়া। এটার জন্য আমরা কি করতে পারি, এই যে ভি এর মানটা বের করতে পারি। এটা কি বরাবর, পার বরাবর, পার বরাবর, পার বরাবর বেগ, পার বরাবর বেগটা কত বলো তো ভাইয়া, ভি কজ আলফা, মানে 6 কজ আলফা, 6 কজ 70 ডিগ্রি প্লাস টু, এটা করলে কত আসে দেখো তো, 6 কজ 70 ডিগ্রি প্লাস 2 করলে 4.05, 4.05, ঠিক আছে, এটা আসছে। এখন দেখো ভাইয়া তুমি এখানে কি পাইছো, ভি এর মানটা পাইছো, আর এখানে দেখো এই যে 177.3 সেকেন্ড, এই 177.3 সেকেন্ডের মধ্যে আমার আলটিমেটলি এইখানের দূরত্বটা কত, এইটা আমাকে বের করা লাগবে। এইখানে আমার দূরত্বটা কত, এইটা আমাকে বের করা লাগবে। বিষয়টা হলো কি দেখো, এই যে নদী যে এই যে নদীর দৈর্ঘ্য বরাবর যে সরণটা, এই যে নদীর দৈর্ঘ্য বরাবর যে সরণটা, সেটা আমাকে কি করা লাগবে, বের করা লাগবে। নদীর দৈর্ঘ্য বরাবর সরণটা, নদীর দৈর্ঘ্য বরাবর সরণ, নদীর দৈর্ঘ্য বরাবর সরণটা আমি কিভাবে বের করব, দেখো বরাবর সরণটা এস ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, ভিটি। এই যে ভি এর মানটা কত বলতো ভাইয়া, এই যে পার বরাবর বেগটা কত 4.05, আর টি এর মানটা কত 177 সেকেন্ড। তার মানে কি এইখান থেকে আমরা কি বললাম, নদীর দৈর্ঘ্য বরাবর সরণটা হলো এইটা, কিন্তু বাস কত সেকেন্ডে এখানে আসতেছে সেটা আমার দেখা লাগবে। এই সরণটা, এই দূরত্বটাতে বাস কত সেকেন্ডে আসতেছে সেটা আমাকে হিসাব করলে আমরা বুঝতে পারবো। ধরো এই সরণটা পার করতে বাসের লাগতেছে 180 সেকেন্ড, তার মানে বাসকে সে ধরতে পারবে। যদি এই সরণটা পার করতে বাসের 20 সেকেন্ড লাগে, তাহলে বাস তো আগে চলে যাবে। তার মানে হলো যে এই সরণটা করলে, এটা করলে কত আসতেছে দেখো তো, 4.05 কে এটা করলে কত আসতেছে, 718.68, 718.68 মিটার। এবার দেখো ভাইয়া এইটুকু যদি হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া তোমার এখানে সরণটা পেয়ে গেছে, এখন আলটিমেটলি আমার সময়টা কতক্ষণ লাগতেছে দেখো তো ভাইয়া। এখন আলটিমেটলি আমার, সরি দেখো কারেন্টটা চলে গেছে। আচ্ছা তাহলে এখন আলটিমেটলি আমার সরণটা কিভাবে লাগবে বলো তো ভাইয়া, টি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এস বাই বি হবে। দেখো ভি এর মানটা কিন্তু তুমি বের করেই ফেলছিলা বলো তো ভাইয়া, ওই যে কি বের করছিলা বলো তো ভাইয়া আমাদের, কিন্তু তুমি দেখো এখন কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি বুঝে গেছি যে কারণ ওই বাসটা কোন বেগে যাচ্ছে, তার মানে টি ইকুয়াল টু বাসটা ওই দূরত্বটা যেতে কত সময় লাগবে, তার মানে টি ইকুয়াল টু হবে এস বাই বি। এই যে এস তো সরণটা দিলামে, আর বি হবে বাসের বেগটা। এটা করলে দেখা গেছে যে 179 সেকেন্ড লাগতেছে। আবারও বলতেছি মানে টি ইকুয়াল টু লাগতেছে কি এস বাই ভি, ভিটা কার, বাসের বেগ। দেখো বলা আছে যে বাসের বেগটা কত বলা আছে, 4 মিটার পার সেকেন্ড। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এইটুকু বুঝতে পারলে পরবর্তী পার্টটা আমরা কারেন্ট আসতে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। কারেন্ট যাওয়ার পরে আসলে আমাদের স্মার্ট বোর্ডে আজকে একটা বিশাল সমস্যা, হয়তোবা তোমরা একটু পরে দেখবে যে বারবার ক্র্যাশ করার কারণে স্মার্ট বোর্ডের জন্য অলরেডি ঢাকা থেকে একটা টিম আসতেছে, দেখা যাক কতটুকু সমাধান হয়। তো আমি আসলে এই ভিডিওটা আপলোড দেওয়া লাগবে, কারণ আর কি আমার আসলে এই পার্টটুকু নিয়ে কথা বলার জন্য আবার চলে আসে। কারণ হলো যে এটা যদি শেষ না করি তাহলে আমি আপলোড দিতে পারতেছি না। আর এটা কখন সলভ হবে, এই যে দেখো পিছনে এটা আসে আবার চলে যাচ্ছে, আসে এটা চলে যাচ্ছে, ক্র্যাশ করছে। ঠিক আছে, তো এই হলো একটা প্রবলেম, এই কারণে আমরা এটা করতে পারতেছি না। তো আরেকটা প্রশ্ন হলো কি, তোমরা দেখো দিনাজপুর বোর্ড 2024 সালে, যদি প্রশ্নটা একটু হাতে নাও, দিনাজপুর বোর্ড 2024 সালে, আমি লিখতে পারতেছি না, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ঘুরিয়ে ক্লাসটুকু নেওয়া উচিত। তো তারপরও মনে হচ্ছে যে মুখে মুখে বললেও হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে, না বুঝতে পারলে কমেন্টে বলবা, কারণ এই শিক্ষকগুলো এখানে ছিল। ঠিক আছে, দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটাতে বলতেছিল যে তোমার হলো যে এ হতে ধরো এ এবং বি এরকম সোজা, এখানে ধরো এ বিন্দু আর এখানে ধরো বি বিন্দু আছে। তো বি বিন্দু হতে এদের মাঝখানে দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। তো বলতেছে যে এ হতে সোজা অপর পাড়ের বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, মানে এ হতে বি, মানে এ হতে বি এরকম ডিরেক্ট সোজা, মানে এখান থেকে এখানে পৌঁছাতে হলে তুমি বলো এইভাবে পৌঁছানো মানে কি বলো তো ভাইয়া, ন্যূনতম কি
দূরত্বে নাকি ন্যূনতম সময়ে পৌঁছানো বলো তো ভাইয়া? এটা আমরা কিন্তু শিখছিলাম যে ন্যূনতম তোমার কিসে পৌঁছানো বলো তো ভাইয়া? আমরা যদি একদম ডিরেক্ট এইভাবে পৌঁছাতে চাই তাহলে সেটা হবে ন্যূনতম দূরত্বে পৌঁছানো। ন্যূনতম দূরত্ব পৌঁছানো মানে কি বলো তো ভাইয়া? অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? থিটার মানটা হবে 90 ডিগ্রি। তো 10 থিটার ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে ওই যে মনে আছে তোমার হলো যে যেটা আমার হলো যে ইউটাকে আলাদা রেখে ভি সাইন আলফা বাই ভি কজ আলফা ওইটা দিয়ে তুমি আলফার মানটা বের করে নিতে পারবা। জাস্ট সূত্র মানে থিটারের মান হবে 90 ডিগ্রি, যেহেতু আমাদের সোজা অপর পাড়ে পৌঁছাতে বলতেছে। ঘতে বলতেছে যে নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগতো। মানে জাস্ট প্রশ্নটা করতেছে কি, যখন নদী পার হওয়ার জন্য সে যদি এই বিন্দু হতে সোজাসুজি রওনা করতো, সে যখন তোমার হলো যে এই যে ন্যূনতম যে দূরত্বতে, তখন তো আর সে এই বিন্দু থেকে রওনা করে না, সে এই দিক থেকে রওনা করছে, সে ন্যূনতম দূরত্বে এইখানে যায় পৌঁছাইছে। বিষয়টা তো এইটাই। কিন্তু সে যখন এইখান থেকে রওনা করবে সে এইখানে গিয়ে পৌঁছাবে। এখন বলতেছে যে এইখানের সময়টা আর এইখানের সময়টা এক কিনা। তো এই ম্যাথটা আমরা একটু খাতায় করা লাগবে, আমরা একটু খাতায় করলে আমরা একটু বুঝতে পারবো। তো আমি দেখি খাতায় কিভাবে তোমাদের জন্য আসলে করা যায়। তো খাতায় করলে আশা করি এই জিনিসটা ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? জাস্ট আমাকে একটু সময় দাও, আমি দেখি খাতায় কিভাবে ম্যানেজ করে তোমাদেরকে এই কোশ্চেনটা একটু আমি সলভ করাতে পারি, ঠিক আছে? একটা মিনিট সময় দাও, আমি একটু পজ করি, না হলে এটা বুঝবা না তোমরা। দেখো এইটা হলো আমার সিকিউ, যে এই হলো প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলতেছে যে এই হতে, এই যে এই বিন্দু হতে সোজা অপর পাড়ের বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে। মানে এ হতে বি বিন্দুতে পৌঁছাবে। এখন এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বে দেখো এই হতে বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে। অবশ্যই নৌকাটি যদি এই দিকে পৌঁছাতে চায় তাহলে অবশ্যই তাকে কোন দিকে, এই দিকে যাত্রা করা লাগবে, খুব স্বাভাবিক বিষয়। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, আমার এই যে এটা হলো কিসের বেগ, ধরো এটা হলো স্রোতের বেগ আর এটা হলো আমার নৌকার বেগ। এই যে স্রোত এবং এই যে লব্ধির এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে আমার এখান থেকে আমি বুঝতে পারি যে থিটার ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আমি টেন থিটার ইকুয়াল টু কি বলতে পারবো বলো তো ভাইয়া? টেন থিটার ইকুয়াল টু কি? এই যে স্রোতের বেগ সেটাকে আমরা কি ধরতে পারি? দেখো এখানের মধ্যে আবার তোমাকে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে দেওয়া আছে। স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বলতে গেলে কি বোঝায়? ধরো ইউ প্লাস ভি। স্রোতের অনুকূলে বলতে গেলে তাদের যোগফলটা হবে কত? 20। আর প্রতিকূলে বলতে গেলে তাদের বিয়োগফলটা হলো 10। তাদের যোগ করলে কত হবে? 2u হবে কত বলো তো ভাইয়া? 30। আর ইউ এর মানটা কত আসতেছে দেখো? 15। তার মানে আমার এটা কিসের বেগ? দেখো এইটা আসছে, ঠিক আছে? এখন যে এরপরে দেখো ভি এর মানটা কত আসবে তোমার? হলো যে ভি এর মানটা হলো এখানে যদি 15 বসাও, 20 মাইনাস 15 মানে কত? 5। যেটা ছোট সেটাকে তুমি কি ধরো? স্রোতের বেগ ধরো। তাহলে এখানে স্রোতের বেগটা কত? 5। আর যেটা বড় সেটা হলো কিসের বেগ? সবসময় বলছিলাম যে নৌকার বেগটা বড় হবে, 15। তার মানে বলো এখানে কে আলাদা থাকবে বলো তো ভাই? একাকেই থাকবে, যার সাথে অ্যাঙ্গেল, তাই না? 5 প্লাস 15, আর এটা হবে কি? কস কত ডিগ্রি দেখো আমরা জানি না। আর এটা হবে 15 সাইন আলফা। আর 10 থিটারের মানটা কত বলো তো ভাইয়া? 10 90 ডিগ্রি। একটু কষ্ট হচ্ছে লিখতে। তো 15 সাইন আলফা আর 5 প্লাস 50 কজ আলফা। দেখো 90 ডিগ্রি কীভাবে বসাইতে পারি? 1/0 15 সাইন আলফা 5 প্লাস 50 কজ আলফা। লেখা যায় 5 প্লাস 15 কজ আলফা ইকুয়াল টু লেখা যায় 0, কজ আলফা ইকুয়াল টু লেখা যায় -1/3, আর আলফা ইকুয়াল টু লেখা যায় যেটা। দেখো তার মানে কি আলফা ইকুয়াল টু কত আসতেছে? দেখো এখানে 109.47 ডিগ্রি। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1/3 আসতেছে কত? 109.47 ডিগ্রি। ওকে ফাইন, এটা হলো ঘ। এবার ঘ নাম্বারটা কি বলছে দেখো, নদী পার হওয়ার জন্য বলতেছে কি, নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি, দেখো নদী পার হবে, ঠিক আছে? এখন নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এই বিন্দু হতে সোজাসুজি রওনা করত, বলতেছে যে এই বিন্দু হতে যখন সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগতো। আচ্ছা, যখন তোমার ন্যূনতম দূরত্বে ছিল, এইখানে ছিল, তখন আমরা কি সূত্র শিখছিলাম বলো তো ভাইয়া? টি ইকুয়াল টু কিসের সূত্র শিখছিলাম? দাঁড়াও একটু পরে পৃষ্ঠা উল্টাই। টি
টি ইকুয়াল টু কিসের সূত্র শিখছিলাম বলো তো ভাইয়া? এখানে দেখো, এখানে একদম ডিরেক্ট তোমার জন্য এখানে করা আছে, ঠিক আছে? তোমার জন্য একদম ডিরেক্ট তোমার এখানে করা আছে, তাই তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? প্রথম তো তুমি দেখো, আমরা এখানে যখন নদীটা যখন কি হয়েছিল বলো তো ভাইয়া? এখানে যখন এই যে দেখো আলফার মানটা কত পেয়ে গেছে বলো তো ভাইয়া? 109 এইটা। তুমি যখন ধরো বিষয়টা বোঝার চেষ্টা করো, ধরো এরকম একটা অবস্থা ছিল, ঠিক আছে? তো আমার এখন পৌঁছানো লাগবে এইভাবে, আমি যাত্রা শুরু করছি এইভাবে, ঠিক আছে? তার মানে এটা হলো কি, এটা হলো ইউ, আর এটা হলো কি, এটা হলো ভি, ধরলাম। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, টি ইকুয়াল টু কি হবে? ডি বা ইউ সাইন আলফা। এখন কথা হলো যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কেউ ধরে, ঠিক আছে? আমার জাস্ট টার্গেট থাকতে হবে কি বলতো ভাইয়া? ইউ সাইন আলফা হলে এই যে দেখো এখানের মধ্যে এটা হবে ভি সাইন আলফা, কারণ আমার ক্ষেত্রে ভি, কারণ এটার কি বলতো লব্ধি ইয়ার মানটা কত, লম্ব উপাংশ মান ভি সাইন আলফা। তাহলে আমাকে বলো ভাইয়া ডি ভাগ এই যে আলফার মানটা কত ছিল, আলফার মানটা এখানে যেটা বের করছো সেটা মানে প্রথম ক্ষেত্রে, তাহলে সেই আলফার মানটা কত হয়েছে? 109 ডি ভাগ বি সাইন 109 সামথিং। আর এটা হলো T1, আর T2 দেখো তোমাকে বলতেছে যে যদি তুমি এইভাবে যাত্রা করতে, এবার দেখো ভাইয়া এইভাবে তুমি যদি যাত্রা শুরু করতে ভি বেগে, মানে নৌকার বেগটা ছিল আর স্রোতের বেগে এটা, তখন আলফার মানটা কত হইতো? 90 ডিগ্রি। তখন ডি বাই কি হইতো বলো তো ভাইয়া? ভি সাইন 109 ডিগ্রি না হইতো 90 ডিগ্রি। তার মানে এটা মান হইতো ডি বাই ভি, আর এটা হইতো এইটা। তো দুইটার মান যদি একটু পার্থক্য করে দেখো, এটার মান ক্যালকুলেশন করলে আসছে কত দেখো এখানের মধ্যে 0.14142 আওয়ার, আর এটা হয়েছে এইটা। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কম সময় লাগছে, তার মানে নদী পার হওয়ার জন্য নৌকাটি এই বিন্দুতে সোজাসুজি রওনা করতো, তাহলে নদী পূর্বের চেয়ে কম সময় লাগতো, মানে সময়টা একটা পার্থক্য দেখা গেছে আমাদের। কম না বেশি লাগতো? অবশ্যই কম লাগতো যদি সে কি করতো বলতো ভাইয়া? আমরা জানি যে অল্প সময় পৌঁছানোর জন্য অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে, ঠিক আছে? আর যদি তোমার হলো যে অল্প দূরত্বে পৌঁছাতে চায়, তাহলে অবশ্যই কি বলতো ভাইয়া? তোমার হলো যে লব্ধির মানটা এরকম থাকতে হবে। তো এইটুকু হলো আমাদের তোমার হলো যে এই নদী ও নৌকার ম্যাথের কনসেপ্ট, এবং কনসেপ্টের পরে এই ম্যাথটা বাকি ছিল, এটা করাই দিলাম। তারপরে দেখো এখানের মধ্যে কয়েকটা জিনিস থাকে, এখানের মধ্যে আমি আরো কয়েকটা জিনিস একটু দেখাই। সেটা কি? সেটা হলো যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বেশি কিছু দেখাবো না এখান থেকে, জাস্ট সংক্ষেপে আমি জাস্ট তোমাদেরকে একটু এটা বলে দিলে আমার মোটামুটি কাজটা শেষ হবে। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হলো যে তোমার হলো যে কি, এটা হলো যে আমরা কি বলি না, ওই যে অপারেটর বলি না আমরা, মানে তো অপারেটরকে আমরা জাস্ট এইভাবে ধরো, এই হলো যদি অপারেটরটা যদি হয় ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তাই এটা হয় এই গ্রেডিয়েন্টটার সাথে, এই যে এটার সাথে তুমি ধরো কোনো একটা তুমি কি করলা, গুণ করে দিলা যে কোনো একটা ইয়াতে। এখন এইটার ক্ষেত্রে আর ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয় দেখো, ডাইভারজেন্সের ক্ষেত্রে তুমি কি করবা, এটাকে ডট গুণফল, মানে এইটার সাথে এই ভেক্টরটার সাথে তোমার কি হয়, নতুন যে ভেক্টরটা পাবা তাদের তুমি কি করবা, ডট গুণফল করবা। ডট গুণফল মানে যেই ভেক্টরটা তোমাকে বের করতে বলবে। আর কার্লের ক্ষেত্রে কি হয়, এইটার সাথে তোমাকে কি করতে হবে, ওই ভেক্টরটা ক্রস গুণফল করতে হয়। তো ডাইভারজেন্সের ক্ষেত্রে এটা আমরা কি পাই, স্কেলার রাশি পাই। এটা আমরা কি পাই, এটা আমরা পাই যে তোমার হলো যে কি রাশি বলো তো ভাইয়া, ভেক্টর রাশি, যেহেতু ক্রস গুণফল। আরেকটা বিষয় হলো যে খেয়াল করে দেখো, তোমার ডাইভারজেন্স যদি মান যদি 0 হয়, এটাকে আমরা বলি সলিনয়েডাল। আর যদি কার্লের মান 0 হয়, তখন আমরা বলি কি বলতো ভাইয়া, অঘূর্ণনশীল। তো এইগুলো তোমরা বুঝতে পারবা। আর কালের মান 0 না হলে হয় ঘূর্ণনশীল, যদি আমি ভুল না করে থাকি। খুব টেনশন আসলে তাড়াহুড়ার মধ্যে তোমাদেরকে এই টপিকটা শেষ করানো লাগতেছে। এই হলো আমাদের নর্মাল কনসেপ্ট। তো এইখান থেকে আবার একটা সিকিউ আসে, আমি একটা সিকিউ রাখছিলাম তোমাদের জন্য, একটু দেখাই, তাহলে আমাদের মোটামুটি এই জার্নিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো দেখো এইখানের মধ্যে, হ্যাঁ এই যে এই কোশ্চেনটা, তাই না? এই যে এই কোশ্চেনটাই বলতেছে কি দেখো, 1 অবস্থান পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে, আর ভেক্টরটি পি কি অঘূর্ণনশীল কিনা গাণিতিকভাবে। অঘূর্ণনশীল কিভাবে বের করবো, ওই যে বললাম না, এই যে দেখো যে নতুন ভেক্টরটা দিছে তার সাথে তুমি কি করবা, এই যে তুমি দেখো এই যে ইয়াটাকে দেখো, অপারেটরটাকে দিয়ে ক্রস গুণফল করবা।
আর এখানে ডাইভারজেন্সের জন্য কি করবা, অপারেটরটাকে দিয়ে তোমার কি হলো যে ডট গুণফল করবা, আর ডট গুণফল করার পরে মানটা বসাই দিলে তুমি ডাইভারজেন্সের মান পেয়ে যাবা। এই হলো আমার আলটিমেটলি ম্যাথ। আশা করি যে তোমরা আশা করি এখান থেকে যেই কোন ধরনের জিনিসগুলো করতে পারবা। আর হলো যে এইটা নিয়ে আর কোনো প্যারা খাওয়ার দরকার নেই, এইটুকু মনে মাথায় রাখলে হবে। খুব কম সিকিউ হয় এই টপিক থেকে, মেনলি সিকিউ হয় ওগুলা থেকে। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এটুকু পড়লেই এনাফ। এই চ্যাপ্টারটা তোমাদেরকে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি শেষ করিয়ে দিছি। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। নেক্সট চ্যাপ্টারগুলোর আগে যেন আমাদের সব ঠিক হয়ে যায়, তখন আমরা ভালো মতো ক্লাসগুলো স্মার্ট বোর্ডে নিতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।